পারস্যের সম্রাট সাইরাস দ্য গ্রেট সম্পর্কে আজ আরও কিছু বিস্তারিত জানতে চেষ্টা করব। পূর্বে এই শাসকের উত্থান এবং প্রাথমিক ইতিহাস জেনেছিলাম। আজ আলোকপাত করব তার অনন্য ব্যক্তিগত বৈশিষ্ট্য, শাসনশৈলী এবং তার পরিবারকে ঘিরে গড়ে ওঠা কিছু রোমাঞ্চকর ঐতিহাসিক সত্যের কাহিনী বা ইতিহাস। ইতিহাসের পাতায় তিনি কেন নিজের ইচ্ছায় নয়, বরং বিশ্ববাসী এবং চিরশত্রু গ্রিকদের দেওয়া দ্য গ্রেট বা মহান উপাধিতে ভূষিত হলেন, সেই বিষয়টাকে আজকে উন্মোচিত করব। একই সাথে জানব তার ব্যক্তিগত ধর্মীয় দর্শন, আদি পারস্য ও মিডিয়া রাজ্যের ভৌগোলিক সীমানা এবং তার বংশতালিকার কিছু বিবরণ। শুধু তাই নয়, প্রাচীন পার্শ্বিক রাজপরিবারের ক্ষমতা ও রক্তের বিশুদ্ধতা রক্ষার এমন এক অদ্ভুত ও অবিশ্বাস্য বৈবাহিক রীতিনীতি নিয়ে আজ কথা বলবো, যা আজকের দিনে আমাদের সমাজে বা বিশ্বে কখনোই সম্ভব না, বা এই বিষয়গুলো অনেককে চমকে দেবে কথাগুলো শুনে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে। ইতিহাসের রোমাঞ্চকর অধ্যায়ের যে আমরা প্রথমে প্রবেশ করি, যে মূল ইতিহাসে যাওয়ার আগে তার নাম নিয়ে একটি বিভ্রান্তি আছে। এটা আসলে লক্ষ্য করি এদিকে কি, যে সম্রাট সাইরাস, সম্রাট কুরস এবং কুরস দুই সবগুলো আসলে একই ব্যক্তির নাম। রোমান অক্ষরে যে দুই লেখা থাকে, এই দুই একই ব্যক্তির নাম। তিনি নিজের দেশের মানুষের কাছে ছিলেন কুরস, ইউরোপীয়দের কাছে সাইরাস, আর ইতিহাসবিদদের খাতায় তিনি দ্বিতীয় কুরস। তবে কোনো কোনো বিশেষ ঐতিহাসিক গণনা ও বংশতালিকার ইতিহাসে তাকে তৃতীয় কুরস হিসাবেও চিহ্নিত করা হয়। এর কারণ, সাইরাসের আগে তাদের পরিবারে আরও দুজন কুরস নামের ব্যক্তি ছিলেন। একজন বংশের আদি পূর্বপুরুষ এবং অন্যজন তার দাদা আনসাসের রাজা। তবে মূল ধারার ইতিহাসে তিনি দ্বিতীয় কুরস হিসাবে সবচেয়ে বেশি পরিচিত। প্রাচীন পার্শ্বিক শিলালিপিতে তার নাম খোদাই করা আছে কুরস হিসাবে, হিব্রু বাইবেলে কুরেশ এবং গ্রিক ইতিহাসে কায়রোস নামে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মধ্যপ্রাচ্য ও এশিয়ার ভূ রাজনীতিতে দুটি অঞ্চল সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, মিডিয়া এবং পারস্য। মিডিয়া রাজ্য সাইরাস দ্য গ্রেট পারস্য সাম্রাজ্য গড়ে তোলার আগে মিডিয়া ছিল এই অঞ্চলের প্রধান শক্তি। এদের রাজনীতি ছিল এবং এদের রাজধানী ছিল এক রাজধানীর নাম হচ্ছে এবকটানা। এই একবটানা তাদের রাজধানী। এর ভৌগোলিক সীমানা ছিল বর্তমান আধুনিক ইরানের উত্তর ও পশ্চিমাংশ, পূর্বে তুরস্কের হালিস নদী পর্যন্ত, ককেশাস অঞ্চলের আর্মেনিয়া, জর্জিয়া এবং আফগানিস্তানের পশ্চিমাংশ জুড়ে।
এই একবোটানা তাদের প্রধান রাজধানী ছিল এবং এর ভৌগোলিক সীমানা ছিল এই এইগুলি ছিল তাদের ভৌগোলিক সীমানা। আরও যদি সহজভাবে বলা যায় যে কাস্পিয়ান সাগরের দক্ষিণ ও পশ্চিম উপকূল থেকে শুরু করে তুরস্কের সীমান্ত পর্যন্ত বিস্তৃত পাহাড়ি অঞ্চলে ছিল মিডিয়া রাজ্য। এর পরবর্তীতে আমরা লক্ষ্য করব যে পারস্য সাম্রাজ্য সাইরাস যখন লিডিয়া এবং বেবিলিয়ন জয় করেন তখন এটি তৎকালীন পৃথিবীর জানা ইতিহাসের সবচেয়ে বিশাল সাম্রাজ্যে পরিণত হয়। এর মূল কেন্দ্র ছিল দক্ষিণ পশ্চিম ইরানের পার্সিস বা বর্তমান ফার্স প্রদেশ। কিন্তু সাইরাসের বিজয়ের পর এর সীমানা পশ্চিমে ভূমধ্যসাগর থেকে শুরু করে ভূমধ্যসাগরীয় অঞ্চলটা যদি আমরা লক্ষ্য করি যে সিরিয়া, লেবানন, জর্ডান, ইসরায়েল, ফিলিস্তিন, সমগ্র তুরস্ক এই সবগুলো থেকে শুরু করে পূর্বে আফগানিস্তান ও পাকিস্তানের সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত ছিল। সম্রাট সাইরাসকে গ্রেট বা মহান উপাধিতে ভূষিত করার পিছনে ছিল তার অনন্য সামরিক সাফল্য, ধর্মীয় সহনশীলতা এবং প্রজাবৎসল শাসন। তার প্রধান চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছিল, আমরা যদি লক্ষ্য করি দেখব যে তিনি সামরিক কমান্ডার ছিলেন। তিনি ছোট ছোট পার্শ্বিক উপজাতিগুলোকে একত্রিত করে একটি পরাশক্তিতে রূপ দেন। যুদ্ধক্ষেত্রে তিনি অত্যন্ত চতুর কৌশল অবলম্বন করতেন, যেমন লিডিয়ার বিরুদ্ধে যুদ্ধে শত্রুর ঘোড়াদের ভয় দেখানোর জন্য তিনি উটের বাহিনী ব্যবহার করেছিলেন। তারপরে ছিল ওনার ধর্মীয় সহনশীলতা এবং নিজস্ব ধর্ম। ব্যক্তিগত জীবনে সাইরাস প্রাচীন পারস্যের একেশ্বরবাদী ধর্ম জরস্ত্রবাদ বা এর একটি প্রাথমিক রূপের অনুসারী ছিলেন, যা পরম ঈশ্বর আহোরামজাদা এবং সৎচিন্তা, সদ্বাক্য ও সৎকর্মের দর্শন শিক্ষা দেয়। তবে রাষ্ট্র পরিচালনায় তিনি ছিলেন পরম উদার। বিজিত অঞ্চলের মানুষের উপর তিনি নিজের ধর্ম কখনো চাপিয়ে দেননি। তার পরবর্তীতে আমরা লক্ষ্য করব যে সাইরাস মানবাধিকারের ক্ষেত্রে সাইরাস সিলিন্ডার এরও একটা বৈশিষ্ট্য বা এর একটা ঐতিহ্য আছে। 539 খ্রিস্টপূর্বাব্দে বেবিলন জয়ের পর তিনি একটি মাটির সিলিন্ডারে কিছু ঘোষণা খোদাই করেন, যা সাইরাস সিলিন্ডার নামে পরিচিত। বর্তমান বিশ্বে আমরা একে পৃথিবীর প্রথম মানবাধিকার সনদ হিসাবে প্রচার করলেও আধুনিক ঐতিহাসিকদের মতে এটি আসলে প্রাচীন মেসোপটেমিয়ার একটি ঐতিহ্যবাহী রাজকীয় ঘোষণা। তবে এর আসল গুরুত্ব এখানে যে এতে বিজিত অঞ্চলের মানুষের ধর্মীয় স্বাধীনতা এবং বন্দীদের নিজ দেশে ফেরার অধিকার দেওয়া হয়েছিল, যা সেই যুগে সত্যি বিরল ছিল। এরপরে ইহুদিরাও তাকে স্মরণীয় করে রেখেছে, কারণ বেবিলনের সম্রাট নেবুচাঁদনেজার কর্তৃক বন্দি ও দাসত্বে থাকা ইহুদিদের সাইরাস মুক্তি দিয়েছিলেন এবং পবিত্র শহর জেরুজালেমে ফিরে গিয়ে তাদের প্রথম উপাসনালয়
তাদের উপাসনালয় পুনর্নির্মাণের অনুমতি ও অর্থ সাহায্য দেন। এই কারণে হিব্রু বাইবেলে তাকে ঈশ্বরের প্রেরিত ত্রাণকর্তা হিসাবে প্রশংসা করা হয়েছে। তিনি ছিলেন শত্রুর প্রতি অত্যন্ত উদার এবং তিনি মৃত জীবন নির্বাহ করতেন। সাইরাস তার পরাজিত শত্রু যেমন মিডিয়া রাজা ইস্টিয়াজেস বা লিডিয়া রাজা কিসাসকে হত্যা না করে নিজের উপদেষ্টা হিসাবে রেখে দিয়েছিলেন। এত বড় সাম্রাজ্যের মালিক হওয়া সত্ত্বেও পাসারগাদে অবস্থিত তার সমাধিটি অত্যন্ত সাধারণ ও অলঙ্কারহীন পাথরের তৈরি, যা তার অনাড়ম্বর জীবনাদর্শনের পরিচয় দেয়। প্রাচীন পারস্য এবং প্রাচীন গ্রিস এবং পারস্য এই দুটি সভ্যতার মধ্যে প্রায় 150 বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলেছিল, যাকে ইতিহাসে পার্শ্বিক যুদ্ধ বলা হয়। সাইরাস যখন তুরস্ক অঞ্চলে থাকা বেশ কিছু গ্রিক শহর জয় করেন, তখন থেকেই এই শত্রুতা গ্রিকদের সাথে শুরু হয়। পরবর্তীতে তার বংশের রাজারা যেমন প্রথম দারিউস ও জেরকেক্স গ্রিস মূল ভূখণ্ড আক্রমণ করেন, যা নিয়ে বিখ্যাত থার্মোপলিস যুদ্ধ এবং সালামিসের যুদ্ধ সংঘটিত হয়। গ্রিকদের কাছে পার্শ্বিকরা ছিল বারবিয়ান বা বর্বর জাতি। এই শহরগুলো জয় করার ফলে গ্রিকদের থেকে তিনি এই ধরনের তাকে বর্বর বলা হতো, গ্রিকরা তাকে বর্বর বলতেন সাইরাসকে। তারপরেও গ্রিক ঐতিহাসিক জেনোফার তার সাইরোপিডিয়া বইতে লিখেছেন যে সাইরাস কেবল পার্শ্বিকদের জন্য নন, একজন গ্রিক রাজার জন্য আদর্শ নেতা হওয়ার যোগ্য। শত্রুর কলম থেকে যখন এমন প্রশংসা বের হয়, তখনই তার নামের সাথে দ্য গ্রেট উপাধিটি বিশ্বজুড়ে স্থায়ী রূপ নেয়। প্রাচীন পারস্যের রাজ পরিবারের ক্ষমতা ও রাজরক্তের বিশুদ্ধতা ধরে রাখার জন্য ভাই বোনের বিয়ে একটি বিশেষ প্রথা প্রচলিত ছিল, যাকে ঐতিহাসিক ভাষায় খবেদ বদহ বা স্বজন বিবাহ বলা হতো। তারা বিশ্বাস করত রাজকীয় রক্ত দেবতার মতো পবিত্র, যা সাধারণ মানুষের রক্তের সাথে মেশানো যাবে না। এছাড়াও রাজকন্যারা বাইরে বিয়ে করলে জামাতারা সিংহাসনে দাবি করতে পারত। সেই রাজনৈতিক কুন্দল এড়াতেও এই বিবাহগুলো দেওয়া হতো বা করানো হতো। এই নিয়মের অংশ হিসেবে সাইরাস দ্য গ্রেটের কন্যাদের বিয়ে হয়েছিল। আতুশা, তিনি ছিলেন সাইরাসের সবচেয়ে প্রভাবশালী কন্যা। তিনি প্রথমে তার ভাই কাম্বিসেস এবং পরবর্তীতে পারস্য সাম্রাজ্যের আরেক মহান সম্রাট প্রথম দারিউস বা দারিউস দ্য গ্রেটকে বিয়ে করেন। আর্টিস্টোন ক্ষমতা সুসংহত করার জন্য সাইরাসের এই কন্যাকেও সম্রাট প্রথম দারিউস বিয়ে করেন। তার পরবর্তী কন্যা হচ্ছে রেক্সোনা। সাইরাসের এই কন্যার বিয়ে হয়েছিল তার ভাই সম্রাট দ্বিতীয় কাম্বিসেসের সাথে। এই বিবরণটা ঐতিহাসিক সূত্র অনুযায়ী বা গ্রিক বিবরণ অনুযায়ী
এই বিয়েগুলোর বিবরণ। রেক্সোনার মৃত্যুর একটা করুণ ইতিহাসও আছে এবং এ সম্পর্কে কিছু বিতর্ক ইতিহাসে দেখা যায়। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের বিবরণ অনুযায়ী 525 খ্রিস্টপূর্বাব্দের মিশর অভিযানে রেক্সোনা তার স্বামী ও ভাই কেম্বিসেসের সঙ্গী হয়েছিলেন, কিন্তু মিশরে থাকাকালীন কেম্বিসেস মানসিকভাবে অস্থির হয়ে পড়েন এবং এক পর্যায়ে কোনো একটি দ্বন্দ্বে ক্ষিপ্ত হয়ে তিনি গর্ভবতী রেক্সোনাকে আঘাত করেন। ফলে গর্ভপাত ঘটে এবং রেক্সোনার মৃত্যু হয়। তবে এখানে একটি বড় ঐতিহাসিক দ্বন্দ্ব রয়েছে। আধুনিক ঐতিহাসিক এবং গবেষকদের মতে হেরোডোটাসের এই দাবিটি পুরোপুরি নির্ভরযোগ্য নয়। প্রাচীন গ্রিক লেখকরা প্রায়শই পার্শ্বিক রাজাদের উন্মাদ ও বর্বর হিসাবে দেখানোর জন্য এই ধরনের গল্প অতিরঞ্জিত বা প্রোপাগান্ডা হিসাবে তৈরি করতেন। তাই রেক্সোনার এই করুণ মৃত্যুর ঘটনাটি শতভাগ সত্য নাকি গ্রিকদের রাজনৈতিক প্রোপাগান্ডা তা নিয়ে আজও তীব্র বিতর্ক রয়েছে। আমরা যে বিখ্যাত রেক্সোনার কথা সাধারণত শুনে থাকি, তিনি কিন্তু সাইরাসের কন্যা নন। তিনি ছিলেন ব্যাকট্রিয়া রাজকন্যা এবং আলেকজান্ডার দ্য গ্রেটের স্ত্রী। এই দুই রেক্সোনার মধ্যে সময়ের ব্যবধান প্রায় 200 বছর। সাইরাসের কন্যা রেক্সোনা ছিলেন খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের, আর আলেকজান্ডারের স্ত্রী রেক্সোনা ছিলেন খ্রিস্টপূর্ব 4র্থ শতকের মানুষ। আজ থেকে প্রায় 3500 বছর আগে, আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 অব্দে ইন্দো ইউরোপীয় আর্যদের একটি শাখা পারস্য অঞ্চলে বসতি স্থাপন করে। এদেরই একটি শাখা থেকে খ্রিস্টপূর্ব 7ম শতকে আকেমেনীয় বংশের সূত্রপাত হয় গোত্রপ্রধান আকেমেনেসের মাধ্যমে। তারই বংশধারায় প্রথম তেসপিস, প্রথম সাইরাস এবং পরবর্তীতে প্রথম কাম্বিসেসেস গড়ে জন্ম নেন সাইরাস বা সাইরাস দ্য গ্রেট। সাইরাসের মাতা ছিলেন ম্যান্ডেন বা মাদান। ম্যান্ডেন ছিলেন মিডিয়ান রাজবংশের রাজকন্যা। খ্রিস্টপূর্ব 529 অব্দে সাইরাসের মৃত্যুর পর তার নিজের জ্যেষ্ঠ পুত্র দ্বিতীয় কাম্বিসেস এবং কনিষ্ঠ পুত্র বারদিয়া অল্প সময়ের জন্য শাসন করলেও তাদের কোনো পুরুষ উত্তরাধিকারী ছিল না। ফলে সাইরাসের সরাসরি পুরুষ বংশধারা তার মৃত্যুর অল্প কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যায়। তবে তার কন্যা আতুসার মাধ্যমে আকেমেনীয় বংশের অন্য শাখায় রাজকীয় রক্তধারা প্রবাহিত হতে থাকে। অবশেষে খ্রিস্টপূর্ব 330 অব্দে এই বংশের শেষ রাজা তৃতীয় দারিউস গ্রিকবীর আলেকজান্ডার দ্য গ্রেটের কাছে পরাজিত ও নিহত হলে আকেমেনীয় সাম্রাজ্যের আনুষ্ঠানিক অবসান ঘটে। তৃতীয় দারিউসের কন্যাদের আলেকজান্ডার এবং তার সেনাপতিরা বিয়ে করেন, যার ফলে পার্শ্বিক রাজকীয় রক্ত গ্রিক ও মেসিডোনিয়ার
ধারায় মিশে ইতিহাসের পাতায় সাধারণ মানুষের রক্তের স্রোতে বিলীন হয়ে যায়। আজ ঐতিহাসিকভাবে সাইরাস দ্য গ্রেটের সরাসরি এবং প্রমাণিত কোনো বংশধরের সুনির্দিষ্ট তালিকা পৃথিবীতে টিকে নেই। এই পুরো ইতিহাস কোনো কাল্পনিক গল্প নয়। এর প্রধান উৎসগুলো হলো সাইরাস সিলিন্ডার, তারপরে হচ্ছে ভিস্তন শিলালিপি। এইগুলি হচ্ছে আমরা যদি লক্ষ্য করি, এই উৎসগুলি থেকে এদের বংশ বা এদের পরিচিতি রক্ষিত আছে। বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত সাইরাস সিলিন্ডার, এই মাটির সিলিন্ডারে বেবিলনীয় ইউনিফর্ম লিপিতে সাইরাস নিজেই নিজের বংশের পরিচয় লিখে গেছেন। ভিস্তন শিলালিপি ইরানের কেরমানশাহ প্রদেশের পাহাড়ের গায়ে খোদাই করা এই লিপিতে রাজা দারিউস পুরো আকেমেনীয় বংশতালিকা লিখে গেছেন। ইতিহাসের জনক হেরোডোটাস, যেখানে সাইরাসের জন্ম ও পারিবারিক সম্পর্কের বিস্তারিত বিবরণ রয়েছে। এছাড়াও আধুনিক যুগের যে সমস্ত উৎস আছে, যেমন এনসাইক্লোপিডিয়া এবং কলম্বিয়া ইউনিভার্সিটি পরিচালিত এনসাইক্লোপিডিয়া ইরানিকা এবং এই সমস্ত তথ্যের হুবহু একাডেমিক প্রমাণ রয়েছে। ওই সমস্ত বিষয়ে এই সাইরাসের বংশের এবং তার ইতিহাসের প্রমাণ পাওয়া যায়। সম্রাট কুরশ বা সাইরাস দ্য গ্রেটের জীবনের এই অধ্যায়গুলো বিশ্লেষণ করলে বোঝা যায় তিনি কেবল তরবারির জোরে সাম্রাজ্য বিস্তার করেননি, বরং তার ধর্মীয় উদারতা এবং প্রজাবৎসল নীতির কারণে ইতিহাসে আজও অমর হয়ে আছেন। গ্রিকদের মতো চিরশত্রুরাও তার প্রশংসা করতে বাধ্য হয়েছিল, যার কারণে তার নামের সাথে দ্য গ্রেট উপাধিটি যুক্ত হয়। আজ আমরা সম্রাট সাইরাসের অনন্য বৈশিষ্ট্য থেকে শুরু করে তার পারিবারিক জীবন এবং প্রাচীন ইতিহাসের যে একাডেমিক বিবর্তনগুলো লক্ষ্য করলাম। ইতিহাসে যে একাডেমিক বিবর্তনগুলো আমরা পাওয়া যায়, তা আমাদের প্রাচীন পৃথিবীর এক বাস্তব ও রোমাঞ্চকর রূপের মুখোমুখি দাঁড় করায়। সাইরাস দ্য গ্রেটকে নিয়ে আজ এ পর্যন্ত।